হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম। আম, এতদিন খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজ নিয়ে। দেখা যাক আজকে কেউ লাইভে যোগ দেন কিনা। আজকে আলোচনার বিষয় হচ্ছে এমনি কোনো বিশেষ আলোচনা নেই, শুধু গল্পগুজব আড্ডা। কারণ হচ্ছে আমি বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, এখন কিছু করার নেই, তাই এস নয়ন আর বি এইচ লিখেছেন, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হ্যালো ব্রো, হ্যালো বন্ধু, কেমন আছেন? সুব্রত ঘোষ লিখেছেন, দাদা কেমন আছেন? ভালো আছি ভাইয়া। কেমন আছেন এর উত্তর হচ্ছে ভালো আছি ভাইয়ারা। আপনারা কেমন আছেন? আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। শীত শীত এখানে কেমন? শীত তো এখানে একটু বেশি, কিন্তু এটা মানিয়ে নিয়েছি, এটা এমন কিছু লাগছে না এখন আর। বাংলাদেশে কবে আসবেন? বাংলাদেশে আপাতত আসবো, কবে সেটা এখন বলতে পারছি না, হয়তো আগামী বছর আসতে পারি। ইউ আর গ্লোয়িং আসিফ মহিউদ্দিন, থ্যাংক ইউ। ঝিনুক খেতে কেমন লেগেছে? ঝিনুকটা অসাধারণ হয়েছে, তবে আমি বোধহয় সয়া সস একটু বেশি দিয়ে ফেলেছি, এটার কারণে একটু বেশি লবণ হয়ে গেছে। পরের বার একটু পরে আবার বানাবো, সেগুলো ভালো হবে আরো। ভাই আন্নে বলে বিয়া করছেন? হ্যাঁ ভাই, আই বিয়া করছি। জাহাঙ্গীর আলম লিখেছেন, আপনার বইয়ের ধর্ম কি? তুমি নাস্তিক হয়ে ইসলামী তরিকায় বিয়ে করেছো কেন? ইসলামী তরিকায় বিয়ে করেছি আপনাকে কে বললো? আপনি তো ব্যাপারটা জানেন না, না জেনে কেন কথা বলছেন? আমার ওয়াইফের ধর্ম কি সেটা তার বিষয়, এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আহ, সমীর লিখেছেন, ভালো কিছু বইয়ের নাম একটা নোট দিয়েন। এই নোট তো আগে দেয়া হয়েছে, আগে বেশ কয়েকবার এই নোট আমি শেয়ার দিয়েছি। রিয়াদ মোর্শেদ লিখেছেন, ধর্ম নিয়ে কিছু বলার জন্য লাইভে এসেছেন? হ্যাঁ, ধর্ম নিয়েও বলবো, অবশ্যই সব কিছু নিয়েই বলবো। দীপক ঘোষ লিখেছেন, ইন্ডিয়াতে কবে ঘুরতে আসবেন? ইন্ডিয়াতে ঘুরতে আসবো যখন আমি সেখান থেকে কোনো নিমন্ত্রণ পাবো, সেই তখন আমি সেখানে ঘুরতে আসবো। আমি বিভিন্ন দেশে ঘুরেছি, আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছে, তখন ঘুরতে গিয়েছি। শানু আলম লিখেছেন, মোটা হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটু মোটা তো হয়েছি, বিয়ে টিয়ে করেছি, বুঝতেই তো পারছেন, বিয়ে করলে তো মানুষ একটু মোটা সোটা হয়। আর গত প্রায় 2 মাস ধরে আমি উম, ব্যায়াম ট্যাম করছি না, জিম টিম করছি না, এই কারণে একটু চেহারা টেহারা ফুলে গেছে। আবার শুরু করেছি মাত্র, এখন আবার করব, এখন আবার শরীর ঠিক হয়ে যাবে। 2 মাস ধরে তো বইয়ের পিছনে সময় দিতে হচ্ছে বেশি, এই কারণে জিম টিম করা হচ্ছে না। সমাজে সবচেয়ে এগিয়ে থাকা মানুষ কারা লিখেছেন? আপনার নামটা পড়তে পারিনি। সমাজে এগিয়ে থাকা মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না ভাই। আহ, আচ্ছা, একটু আস্তে আস্তে লেখেন ভাই, আপনারা এত এত কমেন্ট লিখছেন, আমি তো এতগুলোর উত্তর দিতে পারবো না, একটার পর একটা চলে যাচ্ছে। আমি তো এক লাইনে লেখেন, ছোট করে প্রশ্নটা লেখেন, বেশি লম্বা হলে তো আমি পড়তে পারবো না। আহ, মানুষ ব্রাদার, মানুষকে কে সৃষ্টি করেছে, আল্লাহ নাকি অন্য কিছু? মানুষকে কেন সৃষ্টি করতে হবে? মানুষ তো কোনো খেলনা না, পুতুল না, যে আসলে মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেনি। মানুষ বিভিন্ন ধরনের আল্লাহ, ভগবান, তারপর ঈশ্বর এসব সৃষ্টি করেছে। যেমন ধরেন প্রাচীনকালে মূর্তি দিয়ে মানুষ দেবদেবী বানাতো, মাটি দিয়ে দেবদেবী বানাতো। এখন পরে বলা হচ্ছে যে ঈশ্বর নাকি মাটি দিয়ে মানুষকে বানিয়েছে। আসলে কে মাটি দিয়ে কাকে বানাচ্ছে সেটা তো আমরা ভালোভাবে জানি, যাদের মাথায় একটু ঘিলু আছে তারা ভালো করেই জানি যে মাটি দিয়ে আসলে কে কাকে বানায়। মানুষ ঈশ্বরকে বানায় নাকি ঈশ্বর মানুষকে বানায়, সেগুলো তো আমরা জানি।
হিরো আলম সম্পর্কে কিছু বলেন, সে নাকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, আপনি কি মনে করেন? না, আমি মনে করি সব দেশের সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ, সব ধরনের মানুষের সুযোগ থাকা উচিত যে সে তার স্বপ্নকে পূরণ করবে। ওনার স্বপ্ন যদি থাকে একজন নায়ক হওয়ার, একজন হিরো হওয়ার, তাহলে ওনাকেও সেই অধিকারটুকু দিতে হবে, তিনি যেন ওনার স্বপ্ন পূরণ করতে পারেন। এখন এই জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি এমন কোনো ভাই ভালো কিছু না যে ভাবমূর্তি একদম নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর উন্নত দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি এমন ভালো কিছু না। আপনার যে আগের যে নায়করা ছিল, তারা বাংলাদেশের ভাবমূর্তি এমন কোনো আসমানে নিয়ে যায় নাই যে হিরো আলম এসে সেটাকে একদম ধ্বংস করে দেবে। হুম। তো বাংলাদেশের ভাবমূর্তি বলে আসলে পৃথিবীতে কোথাও কিছু নাই। বাংলাদেশের মানুষ শুনলে নাক কুচকায় মানুষ। পৃথিবীর সব দেশের, উন্নত দেশের মানুষ, সভ্য দেশের মানুষ ভাবে যে এরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং এবং অসভ্য। নাজিম উদ্দিন লিখেছেন নামাজ পড়ে। কে নামাজ পড়ে বুঝতে পারলাম না। সংগ্রামী সাথী লিখেছেন আপনি তো মনে হয় না মুসলিম। না, আমি কিভাবে মুসলিম, এগুলো কি বলেন? ভাইয়া ভাইয়া একটা অ্যান্সার দেন প্লিজ। আচ্ছা, দিলাম বাচ্চু। ভারতের ভবিষ্যৎ কি? ভারতের ভবিষ্যৎ কি এটা তো আমি বলতে পারবো না। এটা অনেক বড় প্রশ্ন, এটার উত্তর আমি এভাবে দিতে পারবো না। তবে ভারত এখন সুপার পাওয়ারে পরিণত হচ্ছে, এবং সেই দেশে যদি গণতন্ত্র অব্যাহত থাকে, হ্যাঁ মাঝে মাঝে গণতন্ত্রের ফাঁকফোকর গলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে, কিন্তু যখন যদি গণতন্ত্র থাকে সেই দেশে, তাহলে সেই দেশ অবশ্যই উন্নতি করবে। গণতন্ত্র, বাকস্বাধীনতা এগুলো যদি থাকে তাহলে অবশ্যই উন্নতি করবে। হাসান মাহমুদ নূর লিখেছেন আপনি তো জন্ম থেকে নাস্তিক না, তাই না? তা এই নাস্তিক হবার পেছনে রহস্য কি? ভাই, এগুলো তো বহুবার আমার ফেসবুকে, আমার ব্লগে লিখেছি, অসংখ্যবার লিখেছি। একটু কষ্ট করে আমার প্রোফাইলটা একটু নিচের দিকে গিয়ে পড়েন, পড়লে বুঝতে পারবেন। অসংখ্যবার লিখেছি। হুম। দাদা, আপনি ইন্ডিয়াতে আসুন আর এখানেই থেকে যান। না ভাই, আমার ইন্ডিয়াতে থাকার ইচ্ছা নাই তেমন একটা। ইন্ডিয়া হচ্ছে, ভারত হচ্ছে অনেকটা হিন্দু মৌলবাদীদের দেশ। মৌলবাদীদের সাথে আমি থাকতে পছন্দ করি না। আপনি সিভিতে ধর্ম কি লেখেন? আমি সিভিতে ধর্ম লিখি না, ধর্ম লিখি নাস্তিক সব জায়গায়। ইফতেখার শুভ লিখেছেন আপনার বাবা মা কি নাস্তিক, তাদের নিয়ে কিছু বলেন। না, আমার বাবা মা নাস্তিক ছিলেন না, ওনারা ধার্মিক ছিলেন। ইসলামের ভালো দিক নিয়ে বলেন না কেন? ইসলামের ভালো দিক কোথায়? ইসলামের ভালো দিক, আচ্ছা তাহলে আম, যেমন এতগুলো বিয়ে করা বা যুদ্ধবন্দী ধর্ষণ করা, এত কিছু খারাপ থাকার পরে সাম্প্রদায়িক উস্কানি দেয়া, কাফের হত্যা করা, এত কিছু খারাপ জিনিস থাকতে ভালো জিনিস, এখন তাহলে আমি হিটলারের ভালো দিক নিয়ে কথা বলি না কেন? বা ৭১-এর রাজাকারদের ভালো দিক নিয়ে কথা বলি না কেন? এগুলো বললে তো হবে না, তাই না? মানিরুজ্জামান লিখেছেন ভারত হিন্দু মৌলবাদীদের দেশ বলা বাড়াবাড়ি স্যার, আমি ভারতীয় মুসলিম, ভালোই তো আছি। না ভাই, আপনি হয়তো ভালো আছেন, কিন্তু অসংখ্য মুসলিম সেখানে ভালো নেই, অসংখ্য ভিন্ন ধর্মের মানুষ সেখানে ভালো নেই, অসংখ্য হিন্দুও সেখানে ভালো নেই, অসংখ্য দলিত হিন্দু যারা বর্ণ প্রথার নিষ্পেষণে জীবনযাপন করছেন, তারা ভালো নেই। আপনি ভালো থাকলেই তো হবে না। আপনি হয়তো অর্থনৈতিকভাবে শক্তিশালী, এই জন্য আপনি ভালো আছেন, কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ভালো নেই। শুধু আপনার নিজের কথা ভাবলে তো চলবে না। সুন্দরবন ও রামপাল বিষয়ক আপনার মতামত জানাবেন প্লিজ। সুন্দরবন এবং রামপাল বিষয়ে আমি আমার মতামত জানিয়েছি, সেটা একটু আমার প্রোফাইলটা একটু ঘেটে দেখেন, সেখানে পাবেন।
এক কথা তো আমি ডেইলি 10 বার করে বলতে পারি না ভাই। আহ, নামহীন লিখেছেন, ভাই আপনি নাকি ইসলামী কায়দায় কলেমা পড়ে বিয়ে করেছেন। বিয়ে করতে কলেমা পড়তে হয় নাকি? আমার তো জানা নেই। তাছাড়া এই বিষয়ে আমি লিখেছি অলরেডি, আমার প্রোফাইলে একটু যান, গিয়ে পড়েন। এক কথা বারবার বলার মতো ধৈর্য আমার নাই। এই বিষয় নিয়ে ইতিমধ্যে লিখে ফেলেছি, সেটা একটু পড়েন না। আচ্ছা, এত লম্বা লম্বা কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো না ভাই, আমি পড়তেও পারবো না আপনাদের কমেন্ট। একটু এক লাইনে ছোট করে প্রশ্নটা করেন বা আপনার মতামতটা দেন। যেই হারে মানে হুট হুট করে আপনাদের প্রশ্ন আসতে থাকে, এত কিছু দেখার পর আমার মাথাটা খারাপ হয়ে যায়। এত প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না। কানিস ফাতেমা লিখেছেন, কিউট লাগছে কিন্তু মোটা লাগছে। আচ্ছা, আমি তো মোটাই, কি আর করা। শাতিলা আলম লিখেছেন, হাউজ ইউর হলিডেজ গোয়িং অন অ্যান্ড হ্যাপি হলিডেজ আসিফ দা। থ্যাংক ইউ। আমার হলিডে তো তেমন ভালো কাটছে না, বাসাতেই বসে আছি। বাসাতে একা একাই হলিডে পার করছি। হয়তো নেক্সট উইকে হয়তো কোথাও যাব, ঘুরতে টুরতে যাব, এখনো ঠিক করিনি। আহ, ভাই নারায়ণগঞ্জ ইলেকশন নিয়ে কি বলবেন? ভাই আমি তো ভাই সব বিষয় নিয়ে কথা বলি না। নারায়ণগঞ্জ ইলেকশন বা সদরঘাটের সমস্যা, সব কিছু নিয়ে কথা তো বলার মতো জ্ঞানও আমার নাই। আমার সব কিছু নিয়ে কথা বলা ঠিকও না। যেসব বিষয়ে আমি পড়ালেখা করি, যেসব বিষয়ে জানি, সেগুলো নিয়ে কথা বলি। এখন পৃথিবীর তা সব সমস্যার সমাধান তো করতে পারবো না। যে আপনাদের প্রশ্নগুলো এত হুট হুট করে আসতে থাকে, এত কিছু দেখার পরে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেই সময়টুকু আমি পাই না। সাইদ নূর আমির লিখেছেন, আপনার পকেটে কোন দেশের পাসপোর্ট? পাসপোর্ট জিনিসটা কি ভাই, আমি বুঝলাম না। আপনি নিশ্চয়ই একজন মুমিন মুসলমান, এই জন্য লিখেছেন পাসপোর্ট। পাসপোর্ট জিনিসটা আমাকে একটু বুঝাই দিয়েন, কি জিনিসটা আসলে কি? আচ্ছা, সৌদি আরবের বাংলাদেশিদের, আচ্ছা আপনার মন্তব্যটা চলে গেল। এক একজনের প্রশ্নের ধরন। একজন লিখেছেন, ভাই তাহলে কি ধরে নেব মানুষ সায়েন্টিফিক ভাবে তৈরি? সায়েন্টিফিক ভাবে তৈরি, বাপ রে বাপ ভাই, আপনি অসম্ভব জ্ঞানী মানুষ। আপনার জ্ঞানের কথা শুনে আমি তো বিল্ডিং ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। মনুষ্যত্বই ধর্ম লিখেছেন, ভাই তাহলে কি ধরে নেব মানুষ সায়েন্টিফিক ভাবে তৈরি? কি অসাধারণ প্রশ্ন ভাই, অসাধারণ। আমি একদম মানে টাসকি খেয়ে গেলাম আপনার প্রশ্ন শুনে। সায়েন্টিফিক ভাবে তৈরি, মানুষ সায়েন্টিফিক ভাবে তৈরি।
অনুপম ত্রিবেদী লিখেছেন বানানের ভুল ধরেন না। বানানের ভুল তো ধরবো না, কিন্তু একজন যদি লেখে আপনার পাসপোর্ট, এটা দেখলে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা পেট ব্যথা হয়ে যাওয়ার অবস্থা হয়। অরুণিমা রাধা লিখেছেন আই লাভ ইউ ভাইয়া, কেন বিয়ে করলেন? তো বিয়ে তো করতেই হবে, বিয়ে না করলেও তো কিছু একটা করতেই হবে, তো করেই ফেললাম। সৌদি আরবের বাংলাদেশিরা হিরো আলমকে পরিচয় দিতে লজ্জা লাগে, এই কিন্তু সালমান খানকে নিয়ে বলতে কি লিখেছেন বুঝতে পারলাম না। হিরো আলম আর সালমান খানকে তুলনা করছেন এখন। হিরো আলমকে আর সালমান খানকে তুলনা করলে তো হবে না। মিশেল কর্লিয়ন লিখেছেন আপনার জার্মান ভাষা আয়ত্তে আনতে কি পরিমাণ সময় লেগেছিল? ভাবতেছি জার্মানি চলে আসব। জার্মান ভাষা শিখতে মোটামুটি 1 বছর লেগে যায়। উম, আপনি যদি B1 বা B2 পর্যন্ত কমপ্লিট করেন তাহলে 1 বছর লেগে যাবে। আর যদি C1 পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে 1.5 বছর লেগে যাবে। C1 কমপ্লিট করলে আপনি পড়ালেখা এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। মানে জার্মান ভাষায় যেই কোর্সগুলো আছে সেখানে ভর্তি হতে পারবেন। একজন লিখেছেন আপনি সানি লিওনের বিষয়ে কি বলতে চান? না, আমি সানি লিওনের বিষয়ে কিছু বলতে চাই না। উনি অভিনয় করেন, উনি ভালো, হয়তো ভালো অভিনয় করেন, তো সেটা ভালো ব্যাপার। তাকে নিয়ে আমি কি বলতে পারি? প্রত্যেকের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত অধিকার, তার তার বিষয়, কিন্তু আমার বলা না বলা দিয়ে কিছু যায় আসে না। হাসান কামরুল লিখেছেন হোয়াটস ইওর গোল? আমার গোল হচ্ছে ধর্মমুক্ত, আম, কুসংস্কার মুক্ত, আম, তারপরে নানা ধরনের রাজনৈতিক মৌলবাদিতা মুক্ত পৃথিবী তৈরি করা। মনুষ্যত্বই ধর্ম লিখেছেন। তাড়াতাড়ি লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে, এটা একটু বোঝা উচিত আপনার। আচ্ছা, বুঝলাম। আমার পাসপোর্ট হচ্ছে, আপনি লিখেছিলেন পাসপোর্ট কি, পাসপোর্ট কোন দেশে? আমার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। আপনি তো সানি লিওনের চেয়েও খারাপ। সানি লিওন খারাপ হবে কেন? সানি লিওন তো একজন ভালো মানুষ। উনি সিনেমা করেন, উনি মানুষকে এন্টারটেইন করেন, এটা তো ভালো ব্যাপার। এখন সানি লিওন যদি এতই খারাপ হয় তাহলে আপনি সানি লিওনের ভিডিও দেখতে খোঁজাখুঁজি করেন কেন? আপনারা সারাদিন বসে গুগলে সার্চ করবেন সানি লিওন সানি লিওন, আর মুখে বলবেন সানি লিওন খারাপ। এই তো এগুলা হচ্ছে, এগুলাকে বলা হয় হিপোক্রেসি। আপনারা সারাদিন অভিশাপ দিবেন ইউরোপ আমেরিকা ধ্বংস হোক, তারপরে ভিসার জন্য আমেরিকান এম্বাসির সামনে ছাগলের মতো দাঁড়ায় থাকবেন। তারপরে আপনারা ইহুদি নাসারাদের ইহুদি নাসারাদের সারাদিন ধরে গালিগালাজ করবেন, নামাজে বসে গালিগালাজ করবেন যে ধ্বংস হোক সব ইহুদি নাসারা। আর তাদের তৈরি কম্পিউটার, তাদের তৈরি ফেসবুক, এই যে ফেসবুকে যেখানে লিখছেন, যে ফেসবুকে লিখছেন, সেই ফেসবুকের যে স্রষ্টা, মার্ক জুকারবার্গ, উনি হচ্ছেন একজন নাস্তিক। তারপরে যে কোডিং করা হয়, কম্পিউটারে যে কোডিং করা হয়, সমস্ত কোডিংয়ের যে জনক, হুম তারা প্রত্যেকে হচ্ছে নাস্তিক, প্রত্যেকে নাস্তিক, অজ্ঞেয়বাদী, ধর্মহীন, ইহুদি। হুম কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ফোন, কোডিং, সি, তারপর লিনাক্স, ইউনিক্স অপারেটিং সিস্টেম, সমস্ত কিছু হচ্ছে ইহুদি নাসারা বা নাস্তিকদের তৈরি। তো আপনারা হিপোক্রেট দেখে সেইখানে ঢুকে আপনারা তাদের ধ্বংস কামনা করেন। আপনারা সানি লিওনের ভিডিও দেখতে দেখতে আরেকটা আপনি নিশ্চয়ই সানি লিওনের পেজ খুলে রেখেছেন, সেটা দেখতে দেখতে আপনি বলছেন সানি লিওন খারাপ। এই হচ্ছে মানে আপনাদের অশিক্ষিত মানুষ এরকম হিপোক্রেট হয়। আচ্ছা,
জার্মানির সেদিনের ঘটনার পর বর্তমানের অবস্থা কি সে বিষয়ে বলেন। দুনিয়ার লোকের সবার সব প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব ব্যাপার। সরি। এখন জার্মানির অবস্থা আস্তে আস্তে খারাপ হবে, আরও খারাপ হচ্ছে, আরও খারাপ হবে। কয়েকদিন আগে আফগানিস্তানের অসংখ্য মানুষকে বের করে দেওয়া হয়েছে, তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। হয়তো অন্যান্য মুসলমানকে এইভাবে ঘাড়ে ধরে ফেরত পাঠানো হবে। তো এগুলো তো খুব, আমি এগুলোর বিরোধিতা করি যে ধর্মের কারণে কাউকে রাখা বা ফেরত পাঠানো দুইটাই করা উচিত না, শুধুমাত্র ধর্মের কারণে। তাহলে সেটা আমি ঠিক বলে মনে করি না। আর জার্মানির অবস্থা এখন আস্তে আস্তে খারাপ হচ্ছে। এখন ডানপন্থী দলগুলো শক্তিশালী হচ্ছে এই সমস্ত ঘটনার কথা বলে বলে। এই ইসলামিস্টরা পুরো পৃথিবীতে ডানপন্থীদের উস্কে দিয়েছে, ডানপন্থীদের শক্তিশালী করছে। ভারতে দেখেন মোদি জিতে গেছে, আমেরিকাতে ট্রাম্প জিতেছে, ফ্রান্সের অবস্থা ভালো না, ইটালিতে এখন ডানপন্থীরা শক্তিশালী হচ্ছে আরও, জার্মানিতে নিও নাৎসিরা শক্তিশালী হচ্ছে। এগুলো খুব ভয়ঙ্কর সংকেত, এগুলো খুব ভয়ঙ্কর ব্যাপার। এগুলো সব কিছুর জন্য পিছনে দায়ী হচ্ছে এই যে মুসলমান মৌলবাদীরা, ইসলামী মৌলবাদীরা সব কিছুর পেছনে দায়ী। আর তারা হচ্ছে গিয়ে দোষ দিচ্ছে ইহুদি নাসারা, পশ্চিমা বিশ্ব ইত্যাদি ইত্যাদি। একজন লিখেছেন ধর্মের বিকল্প কি। ধর্মের বিকল্প হচ্ছে মানবতাবাদ, মনুষ্যত্ব। আসিফ মুস্তফা কবি লিখেছেন, আসিফ মহিউদ্দিন ভাই, বাংলাদেশের বেশিরভাগ নাস্তিকরা নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে নাস্তিকতা ব্যাপারটা বোঝাতে ভয় পায় কেন? এই ভয় কাটানোর ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে? কিভাবে শুরু হতে পারে? এগুলো নিয়ে কথাবার্তা বলা যায়, ফ্যামিলির মধ্যেই কথাবার্তা বলা যায়। আমি ফ্যামিলির মধ্যেও কথাবার্তা বলেছি, সব আমার ভাই বোনদের সাথেও কথাবার্তা বলতাম এগুলো নিয়ে। প্রশ্ন করতাম, শুরুতে প্রশ্ন করতাম, প্রশ্নের উত্তর দিতে পারতো না, তারপরে তারাই কনফিউজড হয়ে যেত। তারপরে একসময় তাদেরকে আরজালি মাতব্বরের বই পড়তে দিয়েছি, হুমায়ুন আজাদের বই পড়তে দিয়েছি। তারপর তারাও অনেকে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তারা নিজেরাও পড়েছে, তারা নিজেরাও তসলিমা নাসরিনের বই পড়েছে, আহমদ শরীফের বই পড়েছে। তারা নিজেরাও অনেক অনেক, তারা তো নিজেরাও শিক্ষিত মানুষ। আর শিক্ষিত মানুষ যে খুব বেশি তাদেরকে বোঝালে তারা একদিন বোঝে, কিছুদিন হয়তো লাগে, তবে একদিন বোঝে। কিন্তু যারা একেবারে অশিক্ষিত, মাদ্রাসা টাদ্রাসা থেকে পড়েছে, তারা কিছুতেই বুঝতে চায় না। সাইরুল আমিন লিখেছেন, আপনাকে ফেরত পাঠালে কোথায় যাবেন? আমাকে তো ফেরত পাঠাবে না, কারণ আমার অলরেডি সব রেডি হয়ে গেছে এখানে। আমাকে ফেরত পাঠানোর কোনো উপায় নেই। আর যদি বাই চান্স ফেরত পাঠায় বা ফেরত পাঠানোর কথা ভাবেও, আমাকে আরও 4টা দেশ আমাকে নেয়ার জন্য হাত পেতে আছে এবং আমাকে রীতিমতো নিমন্ত্রণ জানিয়ে রেখেছে। যখনই আমি সেখানে যাব, সেখানে আমাকে সব কিছুর ব্যবস্থা করে দেবে, নাগরিকত্ব থেকে শুরু করে সব কিছু। 4টা দেশ, এবং সেগুলা উন্নত দেশ, সেগুলা ওই বাংলাদেশ বা উগান্ডার মতো দেশ না। আইএসকে কে বানিয়েছে? একজন জিজ্ঞেস করেছেন আইএসকে কে বানিয়েছে। আইএসকে অবশ্যই হজরত মোহাম্মদ বানিয়েছে এবং কোরআন বানিয়েছে। এটা তো কোনো মানে কথা না, সবাই জানে এটা। আইএস সহ পৃথিবীর যতগুলো মৌলবাদী দল আছে, সবগুলোর স্রষ্টা হচ্ছে আল্লাহ এবং সবগুলোকে বানিয়েছে আল্লাহ। আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, তাহলে আপনার মানতে হবে সব কিছুকে বানিয়েছে আল্লাহ। আপনি এবং তারা এই যে কোরআন, হাদিস, মুহাম্মদের জীবনী এগুলো পড়েই প্রথম টেরোরিস্ট দল হচ্ছে মুহাম্মদের যে দলটা ছিল, সেই দলটা সাহাবীদের নিয়ে যে লুটপাট করত, বাণিজ্য কাফেলা লুটপাট করত,
তারপরে বিভিন্ন ইহুদি গোত্রের উপর আক্রমণ করত, তাদের ইহুদি গোত্রের নারীদেরকে গনিমতের মাল বলে ভোগ করত, ভাগ বাটোয়ারা করতো নিজেদের মধ্যে। হজরত আলীকে দিত একটা মেয়ে, হজরত মুহাম্মদ রাখতো একটা মেয়ে, তারপর সেই মেয়েদেরকে রাত্রেবেলা রেপ করতো তাদেরকে। সেই তো শুরু, সেই তো এই সমস্ত টেরোরিস্ট দলগুলোর শুরু। এখন তো এরকম হাজার হাজার টেরোরিস্ট দল বের হয়েছে, অনেক আগে থেকেই ছিল। মার্ক জুকারবার্গ যে নাস্তিক সে বিষয়ে কোনো লিঙ্ক দেবেন? আপনি মার্ক জুকারবার্গ প্লাস অ্যাথিস্ট লিখে গুগলে সার্চ করেন, অসংখ্য ইয়া পাবেন। আর মার্ক জুকারবার্গের সিনেমাও দেখতে পারেন। আর মার্ক জুকারবার্গ হচ্ছে ইহুদি বংশোদ্ভূত একজন নাস্তিক। পড়ে দেখবেন। পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এটা জানার জন্য আপনি বিজ্ঞানের বই পড়বেন। রূপকথা পড়লে তো আর হবে না, বিজ্ঞানের বই পড়বেন। সেখানে বিস্তারিতভাবে পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো সেটা ব্যাখ্যা করা আছে। এখন আপনি ইচ্ছা করলে রূপকথার বইয়ে পড়তে পারেন যে একদিন একটা বড় মাগুর মাছের পেট থেকে পৃথিবী সৃষ্টি হয়ে বের হলো, এরকম একটা রূপকথা পড়তেই পারেন, বিশ্বাসও করতে পারেন। কিন্তু আপনি যদি শিক্ষিত মানুষ হন তাহলে আপনি বিজ্ঞানের বই পড়বেন। এই যে মুহাম্মদের একজন সেবক, মুহাম্মদের একজন অনুসারী গালিগালাজ শুরু করে দিয়েছে। গালি শুনেই বোঝা যাচ্ছে যে এটা মুহাম্মদের অনুসারী, কারণ মুহাম্মদও যেই ভাষায় গালি দিত, এই আমাদের সেই ফেসবুক ইউজারটাও সেই একই ভাষায় গালি দিয়ে দিয়েছে। মা বাবা, তোর মাকে এটা, তোর বাবাকে এটা, তোর বোনকে এটা, এগুলো হচ্ছে একদম মুহাম্মদের মুখের ভাষা। মুহাম্মদ যেভাবে শিখিয়েছে সেভাবেই তো তার উম্মতরা কথাবার্তা বলবে। কথা শুনলেই, মুখের গন্ধ শুকলেই বোঝা যায় এটা মুহাম্মদের উম্মত, মুখ থেকেই দুর্গন্ধ বের হয়। আইএসকে কে বানিয়েছে কি বলেন? আইএসকে আল্লাহ বানিয়েছে, অবশ্যই আল্লাহ বানিয়েছে, এবং কোরআন এবং হাদিস পড়েই তো আল্লাহ আইএস এর মতো দলগুলো সৃষ্টি হয়েছে। কোরআন হাদিস না থাকলে তো আইএস সৃষ্টি হতো না। আইএস কি চাচ্ছে? আইএস চাচ্ছে শরিয়া আইন চলবে পৃথিবীতে, একদম মুহাম্মদের সময় যেই আইনগুলো ছিল সেগুলো চলবে পৃথিবীতে। তো এইরকম, তো এগুলোর পিছনে সবচেয়ে বড় দায়িত্ব মুহাম্মদ। ইশফাকুল হক ডিউক লিখেছেন স্ট্যালিন তো নাস্তিক ছিলেন, তাই না? হ্যাঁ, স্ট্যালিন নাস্তিক ছিলেন এবং স্ট্যালিন অসংখ্য মানুষকে হত্যা করেছে, এবং সেটার জন্য আমরা স্ট্যালিনের সমালোচনা করি। তবে স্ট্যালিন নাস্তিকতা প্রচারের জন্য মানুষ হত্যা করে নাই, স্ট্যালিন কমিউনিজম প্রতিষ্ঠার জন্য মানুষ হত্যা করেছিল এবং শাসন ক্ষমতা কুক্ষিগত করার জন্য মানুষ হত্যা করেছিল। এটার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরেও পৃথিবীর বেশিরভাগ নাস্তিকই স্ট্যালিন এবং মাও সেতুং এদের, তারপরে পল পট এদেরকে সমালোচনা করে। আপনি মরার পর যদি দেখেন আল্লাহ আছে তখন কি করবেন? আচ্ছা, আপনি যদি মরার পর দেখেন মা কালী একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার আপনার পাছায় লাঠি দিয়ে পিটাচ্ছে মা কালী, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন আমিও সেটাই করব। ভারতে সমস্যা হলে ভারতের মানুষ সেটার বিরুদ্ধে লড়াই করে। পৃথিবীর সব দেশের মানুষই সমস্যা হলে সেটার বিরুদ্ধে লড়াই করে, আবার অনেক মানুষ সেইগুলাকে আঁকড়ে ধরে বসে থাকে, সমস্যাকে আঁকড়ে ধরে বসে থাকে। এখন সমস্যাকে পাশ কাটানো বা সমস্যাকে স্বীকার না করা, এটা হচ্ছে সব মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা। যেমন ভারতে অসংখ্য নারী ধর্ষিত হয়, সাম্প্রদায়িকতা আছে, তারপরে দুর্নীতি আছে, এগুলো সত্য কথা। অশিক্ষা, কুশিক্ষা, দুর্নীতি, কুসংস্কার,
এগুলা সত্য কথা। এখন আপনি যদি বলেন না ভারতে কিচ্ছু নাই, এটা সব দেশের মানুষই দাবি করতে চায় যে না, যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা জাতীয়তাবাদী, তারা দাবি করতে চায় বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ, সেখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার নাই, সবাই অসাম্প্রদায়িক। আবার ভারতের মানুষও একই দাবি করে, পাকিস্তানের মানুষও একই দাবি করে। সব দেশের মানুষই নিজের দেশ নিয়ে, সব ধর্মের মানুষ যেমন নিজের ধর্মের সুনাম গায়, নিজের ধর্মের কোনো খারাপ দিক দেখতে পায় না, আপনারা হচ্ছেন ভারত ধর্মের অনুসারী, আপনারা ভারতের কোনো খারাপ দেখতে পান না, খালি মানে প্রশংসা শুনতে চান ভারতের। কিন্তু সমালোচনা শুনতে হবে, সমালোচনা শোনাটাই এবং সেই অনুসারে কাজ করাটাই, এটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। বাক স্বাধীনতা থাকতে হবে, সমস্ত সমালোচনা শুনতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে। এখন যদি কাজ করেন তাহলে ভালো, আর যদি স্বীকারই না করেন তাহলে খারাপ। এস কে এম জনি লিখেছেন, আইএস যদি মুসলিমদের জন্য যুদ্ধ করে তাহলে মিয়ানমারে হত্যা নিয়ে কিছু করছে না কেন? মিয়ানমার পর্যন্ত তো এত দূর তারা আসে না। বাংলাদেশে টুটা ফুটা বোম টম ফুটিয়েছে, কিন্তু তাদের তো লক্ষ্য মিয়ানমারে কিছু করা তা না। তাদের লক্ষ্য হচ্ছে যে জায়গাটাতে তারা এখন আছে সেই জায়গাটার কর্তৃত্ব দখলে রাখা এবং সেখানকার যে তেল, সেই তেল বিক্রি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে আরও অস্ত্র কিনে পাশের দেশগুলো আক্রমণ করা। তাদের তো সেই প্ল্যান মোতাবেক চলতে হচ্ছে। তারা কখনোই ইসরায়েলে আক্রমণ করবে না, কারণ ইসরায়েলে একবার আক্রমণ করলে ইসরায়েল এমন প্যাদানি দিবে ওদের বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। ইসরায়েল হচ্ছে খুব ভয়ঙ্কর দেশ। পুরো আরব বিশ্ব একসাথে মিলেও ইসরায়েলের একটা চুলও ছিঁড়তে পারে না। আর এখন তারা রাশিয়ার যে রাষ্ট্রদূতকে হত্যা করলো, তুরস্কে, এখন তারা ঠেলা বুঝবে। রাশিয়া খুব ভয়ঙ্কর, রাশিয়ার গোয়েন্দা সংস্থা খুব ভয়ঙ্কর। ওরা একদম তেল বের করে দিবে, চিপে তেল বের করে দিবে। কোথায় হাত দিয়েছে সেটা, এই যে ধরেন যে জার্মানি বা ইউরোপের দেশগুলো, এরা হচ্ছে অনেক উদার। ওরা হচ্ছে সব মানুষের সমান অধিকারের কথা বলে, একটা অপরাধীরও অধিকারের কথা বলে। কিন্তু রাশিয়া এবং ইসরায়েল এরা হচ্ছে ভয়ঙ্কর। এদের যখন হাত দিবে এদের কোথাও, তখন এরা একদম তেল বের করে দিবে চিপে। দেখেন কিছুদিন পর কি হয়, আল্লাহর বাপেও তখন বাঁচাতে পারবে না। এই যে ইসরায়েলকে ধ্বংস করার এত চেষ্টা করতেছে আর পুরো আরব বিশ্ব, ইসরায়েলের কিচ্ছু হচ্ছে না, ওরা পাত্তাই দেয় না আরব বিশ্বকে। এবং কয়েকটা আল্লাহ মিলেও ইসরায়েলের একটা চুলও ছিঁড়তে পারবে না। আচ্ছা, আরাফাত কবির লিখেছেন, মানবতাবাদ, মনুষ্যত্ব এগুলো ধর্মেরই অংশ না। এগুলো মোটেও ধর্মের অংশ না। আপনি ভুল জানেন, ভুল বুঝছেন। ঠিক আছে? আচ্ছা, কোনো ভালো প্রশ্নের জন্য অপেক্ষা করি, দেখি কেউ ভালো কিছু লেখেন কিনা। আপাতত তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, আর সব প্রশ্নের উত্তরও আমি দিব না। আলতু ফালতু লোকজন আলতু ফালতু কথা লিখে যাচ্ছে। ভাইয়া মোহাম্মদ মোট কতটা বিবাহ করেছিল, তার কতটা যৌনদাসী ছিল, শুধু সংখ্যাটা বললে হবে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়া। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে। বেশিরভাগ জায়গায় বলা আছে মোহাম্মদ 11টা থেকে 13টা বিয়ে করেছিল। সংখ্যাটা এর মধ্যেই হবে। এখন এই ব্যাপারগুলো একদম খুব নিশ্চিতভাবে জানা যায় না, কারণ হচ্ছে মোহাম্মদ আরও কয়েকটা মোতা বিবাহ করেছিল জানা যায়, কিন্তু তাদের কোনো এভিডেন্স পাওয়া যায় না। মোতা বিবাহ হচ্ছে কোনো যুদ্ধ করতে গেলে সেই রাত্রে অন্য কোনো শহরে যখন সে থাকতো, তখন সেখানের একটা মেয়েকে ধরে এনে এক রাতের জন্য বিয়ে করতো। এরকমও কয়েকটা কাহিনী ছিল, কিন্তু সেগুলোর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় না। তবে মোটামুটি 11টা থেকে 13টা বিয়ে এরকমই হওয়ার কথা। আর হচ্ছে যৌনদাসী ছিল বেশ কয়েকজন,
তার মধ্যে আহ, দুইজনের নাম পাওয়া যায়, দুইজনের নাম খুব পরিষ্কারভাবে পাওয়া যায়। আর আহ, আর তেমন কোনো সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না। আরও ছোটোখাটো কিছু ছিল, যেমন উম্মে হানির সাথে একটু সম্পর্ক ছিল। উম্মে হানির স্বামী যখন বিদেশ যেত তখন মোহাম্মদ সেই বাসায় ঘুরতে যেত। কি করতে যেত আমরা সবাই বুঝি, কিন্তু সেগুলো বললে তো তখন মোহাম্মদের চরিত্র হনন হয়ে যাবে, তাই কিছু বললাম না। আপনি বুঝে নেন যে উম্মে হানির স্বামী যখন বিদেশ যেত তখন উম্মে হানির বাসায় কি করতে যেত। কানিস ফাতেমা লিখেছেন, আপনি কয়টা বিয়ে করার ইচ্ছা পোষণ করেন? একটাই তো সামলায় না ভাই, তাহলে আর কয়টা করব বলেন? একটাই তো আহ, ভয়ঙ্কর। আহ, ইসলামিক টেরোরিজম কতদিন চলবে সেটা তো আমি বলতে পারি না ভাই। আহ, ইসলামিক টেরোরিজম কতদিন চলবে এটা, যতদিন ইসলাম আছে ততদিন ইসলামিক টেরোরিজম চলবে। ইসলামকে সংস্কার করতে হবে, ইসলামকে হয় ধ্বংস করতে হবে অথবা সংস্কার করতে হবে। জাকির নায়েককে কিভাবে দেখেন আপনি? তার সাথে আলাপ বা কথা বলার ইচ্ছা আছে কি? আমি এই বিষয়ে আগে অসংখ্যবার বলেছি ভাই, আমার আগের লাইভ ভিডিওগুলো একটু দেখেন অনুগ্রহ করে। সেখানে আমি অসংখ্যবার বলেছি জাকির নায়েকের যদি আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে তাহলে সে আসতে পারে। অবশ্যই তাকে যে কেউ, জাকির নায়েক, ফকির নায়েক, কাকির নায়েক, আব্দুল নায়েক, মফিজ নায়েক, যেই হোক, যেই নায়কই হোক, তাদের সবাইকে স্বাগতম। যে কোনো বিতর্কে আমি সবাইকে স্বাগতম জানাই। যৌক্তিক আলোচনা, যৌক্তিক বিতর্ক, সেটার দরজা আমার জন্য সবসময় খোলা। কিন্তু যদি আমাকে বলা হয় যে পিস টিভির ক্যামেরা শুধু থাকবে সেখানে, তাহলে সেখানে আমি যাব না। এবং আমাকে যদি বলা হয় যে আমি প্রশ্ন করব সে উত্তর দিবে, সেখানে আমি যাব না। আমরা আলোচনা করব, আলোচনা করার পরে দর্শক, সেটা লাইভ টেলিকাস্ট হবে, দর্শকরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিবে। আমার তর্কে জেতারও কোনো ইচ্ছা নেই, তর্কে তর্ক করে একটা কিছু করে ফেলারও কোনো ইচ্ছা নেই। শুধুমাত্র আমি চাই যেন বিতর্কটা মানুষ দেখে এবং মানুষ বোঝে যে আমরা কী নিয়ে আলোচনা করেছি, কী নিয়ে বিতর্ক হয়েছে, সেটা যেন পরিষ্কারভাবে বুঝতে পারে, তাহলেই হবে। এরপরে যে কাউকে আমি স্বাগতম। আমি অলরেডি অনেকের সাথে, অনেক ইসলামী আলেমের সাথে তর্ক করেছি, কথা বলেছি। অনেক ইসলামী আলেম আমার সামনে মুখ থুবড়ে পড়েছে। সুতরাং জাকির ফকির এগুলো নিয়ে আমার তেমন কোনো স্পেশাল কিছু বলার নেই। যে কেউ হোক, আপনারা ব্যবস্থা করতে পারেন, আসতে পারে। মনুষ্যত্বই ধর্ম লিখেছেন, মরার পর আপনাকে কিভাবে শেষ কাজ করা হবে বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরও আগে দিয়েছি ভাই। একই প্রশ্নের উত্তর কতবার বলবো বলেন? যে প্রশ্নের উত্তর আমি আগে অসংখ্যবার দিয়েছি, অসংখ্যবার লিখেছি, সেই প্রশ্নের উত্তর আমি আর দেই না। আপনারা একটু আগে আমার পুরনো লেখাগুলো পড়বেন, তারপরে আপনারা প্রশ্ন করবেন। সাইফুল বাতেন টিটো লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক ফিউচার নিয়ে কিছু বলুন। রাজনৈতিক ফিউচার তো ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতিতে। আমি কোনো ফিউচারই দেখি না আসলে। বাংলাদেশের রাজনীতিতে ফিউচার বলেই কিছু নেই, কারণ সেটা হচ্ছে একটা স্থবির অবস্থা। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা দল। আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগকে হটাতে হবে, না হলে বাংলাদেশে কখনো অসাম্প্রদায়িক রাজনীতির সূচনাই হবে না। হুম সে সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ধ্বংস হবে, যেদিন ধ্বংস হবে সেদিন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। হয়তো মৌলবাদীরা ক্ষমতায় আসবে, হয়তো মৌলবাদীরা কিছুদিনের জন্য ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ তখন বুঝতে পারবে যে মৌলবাদীরা আসলে কি। আরিফিন সোহেল লিখেছেন, হিটলার কি নাস্তিক ছিলেন? না, হিটলার নাস্তিক ছিলেন না। হিটলারের যে আত্মজীবনীতে খুব স্পষ্টভাবে ঈশ্বরের কথা বলা আছে। এবং তিনি এটাও দাবি করেছেন যে ঈশ্বরের দ্বারা আমি প্রেরিত।
হিটলার নিজেকে ঈশ্বর দ্বারা প্রেরিতও দাবি করেছে। আপনি হিটলারের আত্মজীবনী পড়ে দেখবেন। নবী নবী করিম এর সুন্নতে খতনা কেন করা হয় নাই, সেটা তো বলতে পারবো না ভাই। সৌদি আরব নাকি একজন 10টা করে বিয়ে করে, এটা নিয়ে কিছু বলুন। সৌদি আরবে তো শেখরা তো অবশ্যই 10টা তো কমই বলেছেন, অসংখ্য বিয়ে করে। তারা যখন ইউরোপে ঘুরতে আসে তখন একটা প্লেন থাকে তার শুধু বউ এবং তার দাসীরা। শুধু যে বিয়েই করে তাই না, অসংখ্য দাসীও রাখে। কিবরিয়া ইসলাম অতুনো লিখেছেন, গো টু দ্য হেড অফ টু হেড প্রোগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই মেহেদি হাসান। আপনার মতো অনেক কিছুই পড়তে পারলাম না আপনার লেখা। পৃথিবীতে নাস্তিকের সংখ্যা কত? পৃথিবীতে নাস্তিকের সংখ্যা এখন তৃতীয় সর্বোচ্চ। সবচেয়ে বৃহৎ হচ্ছে খ্রিস্টান, তারপরে হচ্ছে মুসলিম, তারপরেই হচ্ছে নাস্তিক। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অসংখ্য মানুষ ধর্মহীন, অজ্ঞেয়বাদী, নাস্তিক। জাপানে, চীনে, তারপরে চীন হচ্ছে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, তারপরে কানাডায়, তারপরে সমস্ত ইউরোপে, রাশিয়ায় বেশিরভাগ মানুষ ধর্মহীন। তো ধর্মহীন, নাস্তিক, অজ্ঞেয়বাদী, মানবতাবাদী এদের সংখ্যা এখন তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশের নাস্তিকদের নিরাপত্তা সম্পর্কে কিছু বলুন। বাংলাদেশের নাস্তিকদের উচিত এখন ফেক আইডি দিয়ে লেখালেখি করা। লেখালেখি থামানো উচিত না, লেখালেখি চালিয়ে যাওয়া উচিত। কিন্তু যেহেতু তাদের মনের কথা বলতে দেওয়া হচ্ছে না, সেহেতু তাদের উচিত ফেক আইডি ব্যবহার করা। আইসিসকে কেন ইউএস, রাশিয়া, ইসরায়েল এরা জিয়ে রাখছে? না, আইএসকে কেউ জিয়ে রাখছে না। আইএস কে ধ্বংস করার অসংখ্যবার চেষ্টা হচ্ছে, চলছে, সে যুদ্ধও চলছে। কিন্তু আইএস যেইভাবে কাজ করে সেইভাবে তাদেরকে সমূলে উৎপাটন করা সম্ভব না। কারণ আপনি যেহেতু আইএস সম্পর্কে কিছু জানেন না, ওদের কর্মপদ্ধতি সম্পর্কে কিছু জানেন না, সেহেতু আপনি তো হুট করে বললেই হবে না যে ওরা কেন ধ্বংস করছে না। আইএস যেভাবে কাজ করে সেটা একটু ভিন্ন পদ্ধতি। এই কারণে আইএসকে ধ্বংস করা খুব কঠিন। কারণ আইএস বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন দেশে লোক রিক্রুট করে এবং সেই লোকদেরকে দিয়ে কাজ করায়। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এদেরকে এত সহজে নির্মূল করা সম্ভব না এবং এটার জন্য অনেক সময় প্রয়োজন। নীল নিমো লিখেছেন, সিরিয়ান রিফিউজিদেরকে জার্মানিতে আশ্রয় দেওয়া কি ঠিক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রিফিউজিদেরকে অবশ্যই আশ্রয় দিতে হবে। পৃথিবীর সব দেশের মানুষ সমান এবং সমান মর্যাদার, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর সব দেশের মানুষের মর্যাদা সমান, সমস্ত মানুষের মর্যাদা সমান, সম্মান সমান। আমি তো মনে করি জার্মানি এবং পুরো ইউরোপের সব বর্ডার খুলে দেওয়া হোক এবং দরকার হলে সব মানুষকে সেখানে নিয়ে আসা হোক। শুধুমাত্র নরওয়ে এত বড় দেশ, নরওয়েতে অসংখ্য মানুষের থাকার ব্যবস্থা করা যায়। সুইডেন, নরওয়ে, উত্তর দিকের যে দেশগুলো আছে সেগুলো অনেক বড় বড় দেশ। কানাডা অনেক বড় দেশ। এই সমস্ত দেশে অসংখ্য মানুষকে জায়গা দেওয়া যায়। তো কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, কাদেরকে জায়গা দিচ্ছে তাদের ভেতরে যে ইসলামী শিক্ষা ঢুকে আছে সেই ইসলামী শিক্ষাকে আগে নির্মূল করে তারপরে তাদেরকে যেন সভ্য করে, শিক্ষিত করে, তারপরে তাদেরকে যেন ঢোকানো হয়। আমি সবাইকে ঢুকতে দিতে ইচ্ছুক, সবাইকে আসতে দিতে ইচ্ছুক, সবাই আসবে, বর্ডার খোলা থাকবে, কিন্তু তাদেরকে একটা পদ্ধতির মধ্য দিয়ে আসতে হবে। সে পদ্ধতিটা হচ্ছে তাদেরকে শিক্ষিত হতে হবে, তাদের মধ্যে যেই গোঁড়ামি আছে, অন্ধত্ব আছে, মৌলবাদ আছে, সেগুলো বের করে তারপর তাদেরকে আসতে হবে। সেগুলো নিয়ে আসলে তারা ইউরোপকে ধ্বংস করবে।
একজন লিখেছেন আপনার সৃষ্টি হলো কিভাবে। আমাকে একদিন সকালবেলা আল্লাহ মাটি দিয়ে এভাবে বানালো, হাত দিয়ে এভাবে বানালো, হাত বানালো, পা বানালো, তারপর একটা ফু দিল, তারপর আমি হয়ে গেলাম। এভাবেই আমি তৈরি হয়েছি। এমএস জুবাইর লিখেছেন ইউ গেটিং ফ্যাট ব্রো। হ্যাঁ, আমি একটু মোটা হচ্ছি। গত 2 মাস ধরে জিম টিম করছি না। জিম টিম না করার কারণে একটু ফুলে টুলে গেছি। এখন আবার শুরু করেছি। আহ, এক মাসের মধ্যে আবার একটু শুকিয়ে যাব। প্রবীর কুমার লিখেছেন বাংলাদেশে ওয়াহাবি বা মওদুদি সাহিত্যে কি করে সুশীলদের গ্রাস করলো ব্যাখ্যা করলে কৃতজ্ঞ হব। না, আপনারা যে একটা জিনিস হচ্ছে ওয়াহাবি বা মওদুদির কে যে বেশি গালিগালাজ করা হয়, কিন্তু মওদুদি তো মুহাম্মদের বাইরে কিছু বলে নাই। আমি তো মনে করি আগে মূলে যাওয়া উচিত। মুহাম্মদ কি শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা নিয়ে ভাবা উচিত। এখন মুহাম্মদ তো এমন কিছু বলে নাই যেটা মওদুদের সাথে অমিল আছে। মওদুদি যেটা ব্যাখ্যা করেছে, মুহাম্মদও সেই একই কথা বলেছে। ওয়াহাবিবাদ হচ্ছে মুহাম্মদের শিক্ষা। মুহাম্মদ নিজেই বলে গেছে যে আহ, শরিয়া আইন কায়েম করতে হবে, ইসলামী শাসন চালাতে হবে, সেগুলো বলে গেছে। তো আমার মনে হয় আগে মুহাম্মদের জীবনী নিয়ে কাজ করা দরকার। আর সুশীলরা তো সবসময় সুশীলরা তো ধর্ম নিয়ে কিছু বলতে ভয় পায় এবং তারা জনপ্রিয়তা চায়। মানুষ যেটাতে অসন্তুষ্ট হবে সেই কথা তারা বলতে চায় না। কিন্তু একজন বুদ্ধিজীবীর দায়িত্ব হচ্ছে মানুষ অসন্তুষ্ট হোক, মানুষ রাগ করুক, মানুষ ক্ষেপে যাক, কিন্তু তাকে সত্য বলতে হবে। সেটা হচ্ছে একজন বুদ্ধিজীবীর দায়িত্ব। কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা আহ, হচ্ছে এক একটা ভারের মতো। ওই যে আহ, মানে মুখে রংচং মেখে যে জোকার থাকে সার্কাসে, সেই সার্কাসের মতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা জনগণকে কুতকুতি দিয়ে হাসাতে চায় বা মজা দিতে চায়, কিন্তু তাদেরকে যে কথাটা বলা জরুরি সেই কথাটা তারা বলতে ভয় পায়। আচ্ছা, অনেকক্ষণ প্রশ্নের উত্তর দিলাম, এখন আর থাকতে পারছি না। এখানেও সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, শেষ প্রশ্নটা পড়ি। রোহিঙ্গাদের কি বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত? আপনার মতামত কি? হ্যাঁ, আমি মনে করি রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত এবং তাদেরকে আশ্রয় দেওয়া উচিত। তবে আশ্রয় দেওয়ার সময় অবশ্যই দেখা উচিত এটা যে রোহিঙ্গাদের মধ্যে কোনো ধর্মান্ধ মৌলবাদী ঢুকছে কিনা। আর তাদেরকে একটা জায়গায় রাখা উচিত, সেই জায়গায় রেখে সেখানে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, সেকুলার শিক্ষা দেওয়া উচিত, বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত। এবং যখন তারা শিক্ষিত হবে, যখন তারা পড়ালেখা করে একটা পরীক্ষায় পাশ করবে, তখন তাদের বাংলাদেশের অন্য অঞ্চলে ঢুকতে দেওয়া উচিত। তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষ যেখানে থাকে সেখানে ঢুকতে দেওয়া উচিত না। একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে রাখা যায় কিছুদিনের জন্য সাময়িকভাবে, সেখানে তাদেরকে বিভিন্ন শিক্ষা দেওয়া যায়, শিক্ষার ব্যবস্থা করা যায়। তারপরে যখন তারা শিক্ষিত হবে, ভদ্র হবে, সভ্য হবে, তখন তাদের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া উচিত। তবে সেই একটা পরীক্ষায় অবশ্যই তাদেরকে পাশ করতে হবে এবং সেই পদ্ধতিটা হবে সেকুলার পরীক্ষা পদ্ধতি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকবেন সবাই। যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রশ্নের জন্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। হ্যাপি হলিডে।